আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপি যাতে উস্কানি দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির আইনি লড়াইয়ের ব্যর্থতায় বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। সমন্বয় করে জানান, চলমান কোটা সংস্কার এবং পেনশন স্কিম বাতিলের আন্দোলনকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। কোটা সংস্কার নিয়ে অপেক্ষা করছে আদালতের রায়ের জন্য। কোনো পক্ষই যেন অরাজনৈতিক আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, রাজনৈতিক কারণে নয়, আইনগত কারণে চিকিৎসার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারছেন না। বিএনপি সবকিছুতে রাজনীতির গন্ধ খুঁজে পায়। বেগম জিয়ার জন্য যে লিগ্যাল ব্যাটল কদিন পরপরই, মাসের পর মাস, এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত রেখেছে। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে অচিরেই সমাধান আসবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনও শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ একসাথে কাজ করতে চায় আর রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করার কথা জানিয়েছে কমিউনিস্ট পার্টির জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। চীন সফরের দ্বিতীয় দিনে তিয়েনআনমেন স্কোয়ারে শ্রদ্ধা জানানো ছাড়াও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। চীনের বেইজিং থেকে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। ক্যামেরায় ছিলেন অজিত আইচ। চীনের রাজনৈতিক স্বাধীনতা ও বাক স্বাধীনতার সংগ্রামের সাক্ষী এই তিয়েনআনমেন স্কোয়ার। 1949 সালে লাখো মানুষ জড়ো হয় তাদের অধিকার আদায়। সেই আন্দোলনে প্রাণ যায় ছাত্র শিক্ষকের। সফরের দ্বিতীয় দিন শ্রদ্ধা জানাতে চীনা সময় বিকেল 5টায় তিয়েনআনমেন স্কোয়ারে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিকেলে প্রধানমন্ত্রী বেইজিং এর গ্রেট হলে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুইং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের পক্ষ থেকে সহযোগিতা করার কথা জানান হুইং। মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন এবং প্রত্যুত্তরে সিপিপি-সিসির প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই ক্ষেত্রে মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফ্যাসিলিটেটরের কাজ করবে এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ একসাথে কাজ করার আগ্রহের কথা উঠে আসে আলোচনায়। চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আলোচনায় ইন্টারন্যাশনাল ফোরামে যে আমাদের অনেক ক্ষেত্রে আইডেন্টিক্যাল পজিশন সেটি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরা একযোগে কাজ করতে হবে সেটিও সেখানে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রীর বেইজিং নিবাস সেন্ট রেজিস্ট হোটেলে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন সৌজন্য সাক্ষাৎ করেন। অবকাঠামোগত উন্নয়ন, নদী খনন এবং জলবায়ু রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে ব্যাংকের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন জিন লিকুন। চীন সফরের দ্বিতীয় দিন বেশ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সফরের তৃতীয় ও শেষ দিন চীনের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেই সাথে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। এর আগে
আরেক অনুষ্ঠানে চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনিয়োগ সহজ করতে সব খাতে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে তিনি এসব বলেন। বেইজিং থেকে আরেকটি রিপোর্ট মুকসিমুল হাসানের, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিন চীনের বেইজিংয়ে ওয়ার্ল্ড সামিট সেন্টার সাংগ্রিলায় ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুদেশের ব্যবসায়ীদের সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন কাউন্সিল। এতে বাংলাদেশ সহ কয়েকশো চীনা ব্যবসায়ীরা অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, সেই সুযোগ নিতে পারে চীনা ব্যবসায়ীরা। বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর ও উন্নয়ন খাতে বড় বিনিয়োগ আনতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. পদ্মা সেতু কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। We proceeded and completed mega projects such as Padma Multipurpose Bridge, and it's very important, Karnofuli River Tunnel, Bangabandhu Tunnel. It has been, created by Chinese. This is the first time in South Asia this tunnel has been, implemented. So thank you very much. প্রধানমন্ত্রী দুদেশের ব্যবসায়ীদের মত বিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করার পরামর্শ দেন। MOU between DTAC. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। সবশেষ 2019 সালে চীন সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছর পর তার আবারও চীন সফর, টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি তার ভারত সফরের পরের সফর, যে কারণে এর কৌশলগত ভূমিকা যেমন রয়েছে তেমনি ব্যবসা এবং বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন চীনের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের প্রতি। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আজও কর্মবিরতি পালন করেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিম বৈষম্যমূলক দাবি করে বলেন, এই স্কিমের আওতায় এনে তাদের জিম্মি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছেন তারা। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 1 সপ্তাহ ধরে অচল অবস্থা বিরাজ করছে। তারা আলোচনা চাইলেও সরকারের শীর্ষ পর্যায়ে ভুল বুঝিয়ে তা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন শিক্ষক নেতারা। নবম দিনের মতো চলছে শিক্ষকদের আন্দোলন কর্মসূচি। প্রশ্ন ফাঁসের ঘটনায় পাবলিক সার্ভিস কমিশন পিএসসির 5 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গাড়ি চালক আবেদ আলী ও তার ছেলে সিয়াম সহ 6 জন। এই ঘটনায় গ্রেপ্তার 17 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে পিএসসি। রেলওয়ের পরীক্ষা বাতিল চেয়ে মানববন্ধন করেছে চাকরি প্রার্থীরা। কমিটির সুপারিশ পেলে পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানান পিএসসি চেয়ারম্যান। আবির আহমেদের রিপোর্ট। পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার প্রতিষ্ঠানটির 2 উপপরিচালক, সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে আদালতে নেওয়া হয়। এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এবং বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে যে এ ধরনের একটি হিনাস অফেন্সের মামলা আসামিরা গ্রেপ্তার হয় এবং বিচার হয়। 5 জুলাই রেলওয়ের উপসরকারি প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এ পরীক্ষায় অংশ নেয়া চাকরি প্রার্থীরা জড়ো হন আগারগাঁও পিএসসি কার্যালয়ের সামনে।
পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন তারা। প্রশ্নভাষ্যের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, প্রশ্নভাষ্যের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে বাধ্য। এদিকে প্রশ্নভাষের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার পিএসসির 2 উপপরিচালক জাহাঙ্গীর আলম ও আবু জাফর, সহকারী পরিচালক SM আলমগীর কবির, অফিস সহায়ক সাজেদুল ইসলাম, ডেসপাচ রাইডার খলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা। প্রশ্ন ফাঁস করে মেধাবীদের কপাল পুড়িয়ে সম্পদের পাহাড় গড়েছেন পিএসসির উপপরিচালক, গাড়ি চালক সহ প্রশ্ন ফাঁসকারী চক্রটি। চলতেন কোটি টাকা দামের গাড়িতে, বলতেন নীতিবাক্য। 100 বিঘা জমির মালিক এক একজন। এদের শান শওকত দেখে অঢেল সম্পদ গড়ার সূত্র মেলাতে পারেননি। প্রশ্ন ফাঁসের ঘটনায় যেন দুয়ে দুয়ে 4 মিলে গেল। মাদারীপুরের MR মুর্তজা এবং পটুয়াখালীর কাজল বরণ দাসকে সাথে নিয়ে জানাচ্ছেন শফিক শাহীন। অভাবের তাড়নায় মাদারীপুর থেকে ঢাকায় এসে কুলির কাজ করেছেন সৈয়দ আবেদ আলী জীবন। সত্যি সত্যি তার জীবন পাল্টে দিয়েছে সরকারি কর্ম কমিশনের গাড়ি চালকের চাকুরি। প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে চালকের আসনেই ছিলেন আবেদ আলী। তার মাথার উপরে ছাতা ধরেছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। পিএসসির অধীনে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে নিজেরা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। অযোগ্যদের চাকুরি হয়েছে, মেধাবীরা হয়েছেন বঞ্চিত। সেই অবৈধ টাকায় আলিশান বাড়ি, কোটি টাকা দামের গাড়ি হাঁকাতেন আবেদ আলী ও তার পরিবার সদস্যরা। বলতেন নীতি কথা। আমি 1 সপ্তাহ মিন্দিগিরি করে 50 টাকা চালান নেই, তারপরে আমি ব্যবসা শুরু করছি। আমার জীবনে আমি ছোট আমি করি নাই। এইটা অনেক কথাই বললাম যে কষ্ট মানুষের বড় সম্পদ। যে কষ্ট করতে পারে সে কোনোদিন না খেয়ে থাকে না। এমন বেশভূষায় চলতেন যে এত বড় অপরাধ করার পরও সন্দেহ করার উপায় ছিল না। সেটিকে পুঁজি করে সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে গেছেন একের পর এক। সেই অবৈধ অর্থের ছিটে ফোঁটা বিনিয়োগ করেছেন এলাকায়ও। প্রশ্ন ফাঁসে যে টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ। এমনকি কুয়াকাটায় 3 স্টার মানের একটি আবাসিক হোটেলের মালিক বলেও দাবি করেন আবেদ আলী। পিএসসির উপপরিচালক আবু জাফর ও গাড়ি চালক আবেদ আলী চক্রে আছে তার ছেলে সায়েম হোসেন সিয়াম, পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান, সাজেদুল ইসলাম, মিরপুরের ব্যবসায়ী আবু সুলাইমান সোহেল, তার ভাই সাখাওয়াত হোসেন ও লিটন সরকার সহ 17 জন। প্রশ্ন ফাঁস করে এই চক্র এখন পর্যন্ত কত কোটি টাকা হাতিয়ে নিয়েছে, সেই অর্থ কোথায় কোথায় বিনিয়োগ করেছে তা তদন্ত করছে সিআইডি। একই সাথে প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছে কিনা তারও তদন্ত চলছে। শফিক শাহীন, NTV নিউজ, ঢাকা। ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার দেশ বিক্রি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশ ততই রসাতলে যাবে। নয়াপল্টনে এক দোয়া অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এক স্থানে যুবদলের নতুন কমিটির নেতারা বিক্ষোভ মিছিল বের করে। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে রাজধানীর নয়াপল্টনে যুবদলের নবগঠিত কমিটির নেতারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ শেষে নয়াপল্টনে শেষ হয়। নতুন কমিটির নেতারা সরকার পতনের আন্দোলন বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সঙ্গে লড়ছেন। উনি দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিলের। মিলাদ পূর্ব আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বর্তমান সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে দেশের লুটপাট আর দুর্নীতির শাসনকে
প্রতিষ্ঠিত করেছে। এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেনি। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। এই বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং হিসাব করি তাহলে আমরা দেখব যে আর একটা দিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত নয়। নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সরকার দেশকেই বিসর্জন দিচ্ছে, অভিযোগ বিএনপি মহাসচিবের। যে আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না। বিভিন্ন জায়গায় যাচ্ছে গিয়ে আপনার ভালো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন করে আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। তিস্তা নদীর পানি আমরা পাই না, ফারাক্কার পানি আমরা পাই না। জনগণের ভাষা তারা বোঝে না, আমরা তাদের ভাষা বুঝতে পারি না। সুতরাং আমরা বাংলায় কথা বলি, বাংলা মানুষ সকল সময় প্রতিবাদে বিশ্বাসী, পরাধীনতায় বিশ্বাসী নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বর্ষা মৌসুমের শুরুতেই নিয়ম ভেঙে রাস্তা খনন করছে ঢাকা ওয়াসা। সেই সাথে নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠায় ঢাকা ওয়াসা নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উন্নয়ন সংস্থার এমন জালিয়াতির ঘটনায় হতাশ নগর বিশ্লেষকরাও। নাজিবুর রহমানের রিপোর্ট। সড়ক খনন নীতিমালায় মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত রাস্তা কাটা কিংবা মেরামতের কাজ নিষিদ্ধ। এ সময়ে অনুমোদন দেয় না সিটি কর্পোরেশনও। সে নিয়ম মানছে না ঢাকা ওয়াসা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে অনুমতি না নিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারের পাশের প্রধান সড়ক এবং শাখা সড়ক কেটে ক্ষতবিক্ষত করেছে সংস্থাটি। লালবাগ এলাকার এই রাস্তাটি খননে ভুয়া অনুমোদন তৈরি করেছে ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠান সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেড। অভিযোগ উঠেছে অঞ্চলের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষর জাল করে এই অনুমোদন পত্র তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আমি তাকে ফোনেই বললাম যে অনুমতি আমি এটা দেই নাই, তুমি অনুমতিপত্রটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাও। হোয়াটসঅ্যাপে যখন সে আমাকে পাঠালো আমি নিশ্চিত হলাম, যেহেতু আমার স্বাক্ষরটা জাল করছে, আমি আমার স্বাক্ষরটা তো অবশ্যই ভালো করে চিনি যে আমার স্বাক্ষরটা তারা ডেটটা ট্যাম্পারিং করছে এবং স্বাক্ষরটা তারা নকল করছে। তবে এমন জালিয়াতির কিছুই জানেন না বলে দাবি করছেন ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তারা। এই বিষয়ে আমরা কিছু এই মুহূর্তে জানি না, অভিযোগ আসছে, আমরা দেখছি, তো আমাদের এখানে কাজ হচ্ছে, জনগণের কাজ করতেছে। এমন ঘটনাকে নেক্কারজনক বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। ওয়াসার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার কথাও জানান তিনি। খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক। আমরা চাই সমন্বয় করতে, কিন্তু এরকম ন্যাক্কারজনক, দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে যদি কেউ লিপ্ত হয় তাহলে সমন্বয়ের আসলে কোনো সুযোগ নেই। আমরা এই বিষয়টা আমাদের স্থানীয় সরকার বিভাগে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা তাদেরকে অবগত করব। আমরা আশা করব যে মন্ত্রণালয় থেকেও এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনায় দোষীদের শাস্তি চান নগর বিশ্লেষকরাও। কর্পোরেশনের অনুমতি ব্যতি রেখে সড়ক খনন বা সংস্কার কোনো কাজ করার কোনো ধরনের সুযোগ নেই। এখন দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়াসার বিরুদ্ধে যে জালিয়াতির অভিযোগ এনেছে, স্বাক্ষর জাল করে তারা রাস্তা কাটছে, এটা ভয়ঙ্কর। ইতিপূর্বেও উত্তর সিটি কর্পোরেশন ডিএমসিসি কিন্তু মামলা করেছিল ওয়াসার বিরুদ্ধে অনুমোদনহীন রাস্তা কাটার জন্য। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা সহ ওয়াসার নির্বাহী প্রকৌশলীকে প্রায় 13 লক্ষ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের নগর মন্ত্রী হতে যাচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মন্ত্রিসভার ঘনিষ্ঠজনদের বরাতে এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। আনুষ্ঠানিকভাবে এখনও মন্ত্রী হিসেবে টিউলিপের নাম ঘোষণা করা হয়নি। গত 5 জুলাই বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে। সে ধারাবাহিকতায় ব্রিটেনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচিত এমপি টিউলিপকে নগর মন্ত্রী করা হবে বলে জানায় সংবাদ মাধ্যমটি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে কর্মপরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। যে কোনো পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে বলে জানান তিনি। সচিবালয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, প্রতিটি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার সরঞ্জাম পর্যাপ্ত রয়েছে। এ সময় তিনি জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও তা নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এদিকে নগরীর একটি অনুষ্ঠানে দক্ষিণ সিটি এলাকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। নিবিড় তদারকির কারণে আজকে গত বছরের তুলনায় আমরা ডেঙ্গু রোগীর সংখ্যা কম রাখতে সক্ষম হয়েছি। রুটিন কাজ হচ্ছে বলেই মশা নিয়ন্ত্রণে রয়েছে। ডেঙ্গি এমন একটা জিনিস, ডেঙ্গি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, ডেঙ্গি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থানীয় সরকার। আমার কথা হচ্ছে, আমাদের মেডিকেলে একটা কথা আছে, দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ ইজ অলওয়েজ প্রিভেনশন। আমরা ডেঙ্গু যাতে না হয় সেটার পক্ষে কাজ করি। স্যালাইনের সংকটও হবে না। আমি একটা মিটিং করেছি, স্যালাইন আছে। চাঁদপুরের সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি কে এম কামরুল কায়েসের দ্বৈত বেঞ্চ আজ রায় দেন। চাঁদপুরে পারভিন আক্তার হত্যা মামলায় 2018 সালের 6 মার্চ রসু খাঁ ও তার ভাগ্নে জহিরুল ইসলাম সহ 3 জনকে মৃত্যুদণ্ড দেয় চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত। পরবর্তীতে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানির জন্য হাইকোর্টে আসে। শুনানি শেষে রায় দেয় আদালত। তবে রসু খাঁর ভাগ্নে জহিরুল ইসলাম ও তার সহযোগী ইউনুসের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। খুলনার পোশাক কর্মী শাহিদা হত্যা মামলায়ও 2015 সালে রসু খাঁকে মৃত্যুদণ্ড দেয় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ। ওমানে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত 96,000 বাংলাদেশিকে বৈধভাবে কাজ করার অনুমতি দিতে সম্মতি জানিয়েছে দেশটির সরকার। বিকেলে স্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ওমানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 12 ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে, সেটা তারা এগ্রি করেছে। 96,000 যেটা অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগ্যালাইজ করে দিবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তাই আমি আবার রিটেন একটা প্রপোজাল দিচ্ছি। বিধি সংশোধন করে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত করে নন ক্যাডার কর্মকর্তাদের সুবিধা প্রদানে আপিল বিভাগের রায় বাতিলের দাবি জানিয়েছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডাক্তার নিয়ামত হোসেন রিপন বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের বাদ দিয়ে নন ক্যাডারদের পদোন্নতি দেওয়া হচ্ছে, যার ফলে প্রায় 10 থেকে 20 হাজার স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সকল ধরনের অবৈধ পদোন্নতি বাতিলের দাবি জানান তারা। এছাড়া চলমান সকল প্রক্রিয়া অবিলম্বে বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানানো হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হুট করে বিশ্বকাপ জেতা সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট প্রোগ্রামের প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদিন নান্নু। টি-20 বিশ্বকাপের ব্যর্থতা প্রসঙ্গে এই কথা জানান তিনি। এছাড়াও ডিসেম্বরে ঘরোয়া টি-20 টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি ঢাকা ভিত্তিক ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের চিন্তা ভাবনা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আপনার টি-20 ফরম্যাটে এমনি আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনার দেখেন আমাদের ঘরোয়া ক্রিকেট যদি আপনি দেখেন, টি-20 ফরম্যাটের অনেক কম সংখ্যক ম্যাচ কিন্তু প্লেয়াররা পায়। এখন চিন্তা করা হচ্ছে যে ডোমেস্টিক লোকাল প্লেয়ারদের জন্য যে টুর্নামেন্টগুলি দেওয়ার, নাম্বার অফ ম্যাচের সংখ্যা বাড়ানো, একটা প্ল্যাটফর্মে যাতে এই টি-20 ফরম্যাটে আরও কিছু খেলোয়াড় দরকার ভালো। এনসিএলের টি-20টা হবে, এটা ডিসেম্বর 5 থেকে এটা 17 তারিখ পর্যন্ত হবে। তো এগুলি নিয়ে কাজ চলছে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।
নিজের জীবনটা শেষ করলে সাথে আমারটাও শেষ করে দিয়ে গেছে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।